তাহলে টপিকের টাইটেল তোমরা দেখতেছো যে টপিক হচ্ছে কি পিউরিটি ক্রাইটেরিয়া অফ সারফেস ওয়াটার। পিউরিটি ক্রাইটেরিয়া অফ সারফেস ওয়াটার তার মানে হচ্ছে ওয়াটারটা কি ইউজেবল, ওয়াটারটা কি সেফ, তার জন্য কতগুলো ডিটারমিনিং ফ্যাক্টর আছে, কতগুলো প্যারামিটার আছে। অর্থাৎ একটা ওয়াটার সেফ কিনা, ইউজেবল কিনা, সেটার জন্য কতগুলো প্যারামিটার ফিক্স করা আছে। তা হচ্ছে গিয়া হার্ডনেস অফ ওয়াটার, pH of water, dissolved oxygen, DOD, COD, TDS, এগুলো হচ্ছে গিয়া ওয়াটারের পিউরিটি ক্রাইটেরিয়া। আচ্ছা, এট দ্য সেম টাইম আরেকটা টপিক হচ্ছে গিয়া আর্সেনিক পলিউশন, ওয়াটারের আর্সেনিক পলিউশন, যেখান থেকে আমরা কিছু ইনফরমেশন নিব। আর আরেকটা পার্ট হচ্ছে গিয়া হ্যাভি মেটালস কন্টামিনেশন ইন ফুড চেইন, হ্যাভি মেটালস কন্টামিনেশন ইন ফুড চেইন, এই ব্যাপারেও তোমাদেরকে একটু ইনস্ট্রাকশন দিব। আর লাস্ট হইতেছে গিয়া টাইপস অফ সলিউশন। তাহলে এই টপিকগুলোই আজকে আমরা 40 মিনিটের মধ্যে দেখো শেয়ার করব। এন্ড অ্যাজ ইউ জয়েন, তোমরা যেহেতু জয়েন করছো, তোমরা এই ক্লাসটায় উইটনেস, তোমরা এই ক্লাসের পার্টিসিপেন্ট, তোমরা ক্লাস দেখছো, সো দ্যাট ইন ফিউচারে মনে থাকবে যে এরকম একটা ক্লাস থেকে এই জিনিসটা জানা গেছে। তো আমরা ফার্স্টেই শেয়ার করতে যাচ্ছি হচ্ছে গিয়া হার্ডনেস অফ ওয়াটার। যে হার্ডনেস অফ ওয়াটার কি, ডেফিনিশন যদি চাই তাহলে এমন ভাবে বলতে পারো, দ্য অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম and magnesium, the amount of calcium ion and magnesium ion in water is called hardness of water. Remember, তাহলে if I ask you what is hardness of water, then you can mention the amount of calcium and magnesium. The amount of calcium and magnesium in water is called hardness of water. Simple answer. এটাই হচ্ছে তোমার কি হার্ডনেস অফ ওয়াটার। এই হার্ডনেসটা হচ্ছে আবার টু টাইপ অফ হার্ডনেস। টু টাইপস অফ হার্ডনেস এর মধ্যে একটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস। একটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস, জেনে থাকবা যে ওয়ান টাইপ অফ হার্ডনেস হচ্ছে টেম্পোরারি হার্ডনেস। আর টেম্পোরারি হার্ডনেস এর জন্য মানে যার প্রেজেন্সে টেম্পোরারি হার্ডনেস, তা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। তার মানে টেম্পোরারি হার্ডনেস এর জন্য রেসপন্সিবল হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, বা ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট হিসেবে যদি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকে, ক্যালসিয়াম আয়ন বা ম্যাগনেসিয়াম আয়ন থাকবে, কিন্তু তারা তো কোনো না কোনো ফর্মে থাকবে। ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন কোনো না কোনো ইলেকট্রোলাইট হিসেবে থাকবে, কোনো না কোনো সল্ট হিসেবে থাকবে। তো এখন এটা যদি হয় বাইকার্বনেট, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের, তাহলে দিস টাইপ হার্ডনেসকে আমরা বলবো হচ্ছে টেম্পোরারি হার্ডনেস। এটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস। আর এই টেম্পোরারি হার্ডনেস খুব ইজিলি রিমুভ করা যায়। এই টেম্পোরারি হার্ডনেসকে ইজিলি কি করা যায়, রিমুভ করা যায়। ঠিক আছে, বাই বয়লিং অফ ওয়াটার, টেম্পোরারি হার্ডনেস ক্যান রিমুভ। But boiling of water, just need to boil water, শুধুমাত্র ওয়াটার বয়েল করলে কি হয়ে যায়, টেম্পোরারি হার্ডনেস রিমুভ করা যায়। অনলি ওয়াটার বয়েল করেই আমরা টেম্পোরারি হার্ডনেস রিমুভ করতে পারি। বিকজ উইথ হিটিং বা ইন হিটিং বাইকার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড চলে যায়, বাইকার্বনেট ভেঙে ক্যালসিয়াম বাইকার্বনেট থেকে ক্যালসিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার প্রডিউস করে। এন্ড এট দ্য সেম টাইম ম্যাগনেসিয়াম কার্বনেটেও তাই, ম্যাগনেসিয়াম বাইকার্বনেটেও তাই, ওটাও কনভার্ট হয়ে যায় ম্যাগনেসিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার।
তার মানে দিস ইজ দ্য ওয়ে অফ রিমুভিং টেম্পোরারি হার্ডনেস, দিস ইজ দ্য মেথড অফ রিমুভিং টেম্পোরারি হার্ডনেস। টেম্পোরারি হার্ডনেস দিস ওয়েতে রিমুভ করা যায়, সিম্পল। তাহলে উই আর ডিসকাসিং অন হার্ডনেস অফ ওয়াটার, যেখানে ফার্স্ট মেনশন করলাম যে হার্ডনেস কি। 1 মার্ক কোশ্চেন হলো, মনে করো হোয়াট ইজ হার্ডনেস, দেন ইউ ক্যান সে যে দিস ইজ হার্ডনেস। দেন তোমার জানা হইলো যে 2 টাইপস অফ হার্ডনেস, যার 1 টাইপ হচ্ছে টেম্পোরারি হার্ডনেস। এন্ড তোমাকে আস্ক করতে পারি আমরা যে এই টেম্পোরারি হার্ডনেসে ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম কোন ফর্মে থাকে? ইওর আনসার এটা বাইকার্বনেট ফর্মে থাকে। এন্ড টেম্পোরারি হার্ডনেস কিভাবে রিমুভ করা যায়, মেথডটা কি? সেই মেথডটা হচ্ছে জাস্ট বয়েল করলেই হয়। কারণ বয়েল করলে ক্যালসিয়াম বাইকার্বনেট আর ম্যাগনেসিয়াম বাইকার্বনেট বয়েল করলেই কি হয়ে যায়, জাস্ট তারা ডিকম্পোজ হয়ে যায়। বয়েল করলেই এটা ডিকম্পোজ হয়ে যায়। So that this is the method of removing temporary hardness. স্যার নিচেরটা তো উঠাইতে পারলাম না। হ্যাঁ, রেকর্ডটা দিয়ে দিব আজকে, দেখো। দেন হলো সেকেন্ড টাইপ যেটা, তা হচ্ছে কি পার্মানেন্ট হার্ডনেস। পার্মানেন্ট হার্ডনেস, আচ্ছা, পার্মানেন্ট হার্ডনেস তার মনে রাখবা যে পার্মানেন্ট হার্ডনেসে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম যে থাকবে, এরকম ফর্মে থাকলে পরে আমরা বলবো হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস। সেটা হলো কি ক্যালসিয়াম ক্লোরাইড ফর্মে থাকবে, ম্যাগনেসিয়ামেরও ক্লোরাইড ফর্মে থাকবে, ক্যালসিয়ামের সালফেট ফর্মে থাকবে, ম্যাগনেসিয়ামেরও সালফেট ফর্মে থাকবে। তাহলে এগুলো খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। আর এই সাইডটা না আমাদের বললাম না, কলেজে বলো কোচিং এ বলো, এই সাইডটা অনেক সময় কি হয় তোমার কিছুটা ইয়ে হয়ে যায়, মানে তোমার হচ্ছে যে খুব বেশি ইম্পর্টেন্স পায় না অনেক সময়। তো দ্যাট আজকে চাচ্ছি যে একটা ক্লাস তুলে দেই তোমাদেরকে, যে ক্লাসটাতে এই আলোচনাটা থাকলো। তো ইন ফিউচারে যখন তোমার মনে পড়বে যে ঠিক আছে এই ক্লাসটা একটু শেয়ার করি, এই ক্লাসটা একটু দেখে নেই, বা এই টপিকের উপরে যে ক্লাসটা, সেই ক্লাসটা একটু ফলো করে আসি, তো তুমি যখন চাইবা পেয়ে যাবা। জেনে রাখো যে পার্মানেন্ট হার্ডনেসের জন্য ক্যালসিয়ামের ক্লোরাইড, ম্যাগনেসিয়ামের ক্লোরাইড, ক্যালসিয়ামের সালফেট আর ম্যাগনেসিয়াম সালফেট হিসেবে থাকে। এটা হলো গিয়ে তোমার পার্মানেন্ট হার্ডনেস। আর পার্মানেন্ট হার্ডনেস সহজে রিমুভও করা যায় না। পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করার জন্য যে মেথডটা, এই মেথডটাকে আমরা বলবো আয়ন এক্সচেঞ্জ মেথড। শুধু জেনে রাখো যে এটাকে বলা হয় আয়ন এক্সচেঞ্জ মেথড। অর্থাৎ পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করার অপশন কি? একটা অপশন হচ্ছে গিয়া আয়ন এক্সচেঞ্জ মেথড। আয়ন এক্সচেঞ্জ মেথড দিয়ে করা যায়, পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করা যায়। তো এটা তোমার হেল্প হতে পারে আর কি, আই ওয়ান্ট টু সে। তাহলে দুটো হার্ডনেস, একটা হচ্ছে গিয়ে তোমার টেম্পোরারি হার্ডনেস, আর একটা হচ্ছে গিয়া পার্মানেন্ট হার্ডনেস। টেম্পোরারি হার্ডনেস বাইকার্বনেট, আর পার্মানেন্ট হার্ডনেস হচ্ছে ক্লোরাইড এন্ড সালফেট। এখন তোমার ডেফিনেটলি তোমার জানতে হবে যে এফেক্ট অফ হার্ডনেস। জানতে চাইবা যে এফেক্ট অফ হার্ডনেস কি, অথবা আমরাই জানতে চাইবো যে এফেক্ট অফ হার্ডনেস কি। খুব মেনশন করার মতো হলো গিয়া দুইটা এফেক্ট মেনশন করব। একটা হচ্ছে গিয়া foam is not created while soap is used for washing. তোমরা এটা জানো কিছুটা, এটা তোমরা জানো কিছুটা যে সাবানে ফেনা হয় না। সহজ করে বললে সাবানে ফেনা হয় না। যে foam is not created while soap is used for washing. আমরা যখন সাবান ইউজ করি ওয়াশিং এর জন্য, তখন সাবানে কোনো ফেনা হয় না, এবং সেটার কারণটা হচ্ছে গিয়া হার্ডনেস অফ ওয়াটার। তার কারণ হচ্ছে হার্ড ওয়াটার হচ্ছে তার কারণ। তো এটা কেন হয়? কারণটা হচ্ছে যে সোপ হচ্ছে গিয়া মেইনলি তোমরা জানো যে সোপটা হচ্ছে সোডিয়াম সল্ট।
ইউনো সোপ হচ্ছে সোডিয়াম সল্ট, আর তার মধ্যে যদি কোনোভাবে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম থাকে, ফর এক্সাম্পল ক্যালসিয়াম, তাহলে সেটা আর সোডিয়াম সল্ট থাকবে না, ওটা হয়ে যাবে হচ্ছে ক্যালসিয়াম সল্ট। কি হয়ে যাবে? ক্যালসিয়াম সল্ট, আর সোডিয়াম আয়ন হয়ে যাবে। আর তোমরা জেনে রাখো এটা তো হলো যে সলিউবেল, সোডিয়াম সল্ট হচ্ছে গিয়ে ডিজলভ হয় বা সলিউবেল, কিন্তু যেটা ক্যালসিয়াম সল্টে কনভার্ট হয় পরবর্তীতে, ওইটাই তখন কি হয়? ইনসলিউবেল। ওইটা হচ্ছে ইনসলিউবেল, এন্ড তোমরা জানো যে ওইটা থেকেই তখন কি হয়? ইনসলিউবেল। ওকে, তো যখন কিনা তুমি সোপ ইউজ করতেছো, সোপ তার পারফর্ম করবে, কারণ সোপ ডিজলভ হবে, পারফর্ম করবে। কিন্তু যদি ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম এই সোডিয়াম, যেটা কি সোডিয়াম সল্ট, সেটাকে ক্যালসিয়াম সল্টে কনভার্ট করে দেয়। অ্যাজ এ রেজাল্ট ক্যালসিয়াম সল্টটা তখন কি হয় না? সাবান ডিজলভ হয় না। ডিজলভ না হওয়াতে তখন কি হয়? সাবান শুধু কাঁচই, তোমার সাবানের ক্ষয় হয়, তোমার হচ্ছে সোপটা হচ্ছে ডিকে হয়, কিন্তু কোনো ফোম হয় না, ক্লিনিংও হয় না। তো এটা হচ্ছে কি একটা ব্যাপার হার্ড ওয়াটারের। আরেকটা ব্যাপার আছে হার্ড ওয়াটারের, তা হচ্ছে বয়লার। বয়লার তোমরা জেনে থাকবে যে ইন্ডাস্ট্রিতে স্টিম তৈরি করার জন্য, স্টিম মানে বাষ্প, ভেপার, স্টিম তৈরি করার জন্য বয়লার ইউজ করা হয় ইন্ডাস্ট্রিতে। এটা একেবারে মনে করো 99.99% ইন্ডাস্ট্রিতেই মোটামুটি এটা ইউজ হয়। স্টিম ইউজ করার জন্য, স্টিম পাওয়ার জন্য বয়লার ইউজ হয়। তো বয়লারের মধ্যে তো ওয়াটার ইউজ করা হয়, তো সেটার মধ্যে অবশ্যই তোমার ওয়াটারটাকে মেকশিওর করা হয় যেন হার্ডনেস না থাকে, মেকশিওর করা হয় যে হার্ডনেস না থাকে। তারপরেও যদি কোনোভাবে আমাদের কোনো আমরা যদি কোনোভাবে কোনো মিস্টেক করি, তাহলে সেখানে দেখা যাবে যে হয়তো হার্ডনেস বাড়তে থাকবে। তো বয়লারে হার্ডনেস বাড়তে থাকলে বয়লারের এক্সক্লুশন হয়। তোমরা জেনে থাকবা যে মাঝে মাঝে এটা বলা হয় যে বয়লারে এক্সক্লুশন হয়, বয়লার পাম্পিং হয়েছে, বয়লারের ব্রাস্টিং হয়েছে, এরকম ব্যাপারগুলো আছে অনেক নিউজে। এটা কারণটা থাকে কি? হার্ড ওয়াটার কোনোভাবে যদি ইনসার্ট করে বয়লারের ভিতরে, তাহলে আস্তে 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 কি হয়? এই হার্ড ওয়াটারের যে মানে যে ইনসলিবল পার্টটা, এগুলো তখন কি হয়? এই বয়লারটাকে ন্যারো করে দেয়। বয়লারের যে ক্যানেল অফ ওয়াটার এটাকে ন্যারো করে দেয়। তো ন্যারো করতে 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 ওয়াটারটা এক সময় এত ন্যারো হয়, এত স্পিডি হয়, যার কারণে কি হয়? অনেক সময় বয়লারটা ফেটে যায়। তো এই দুইটা ব্যাপার তোমরা মনে রাখবা যে মেইন এফেক্ট অফ হার্ড ওয়াটার এফেক্ট বলতে আমরা এই দুইটা এফেক্টকে মেমোরাইজ করব। এই হচ্ছে ওভারঅল হার্ডনেস অফ ওয়াটার। ও আরেকটা ব্যাপার রয়ে গেছে, ওভারঅল না এটা। তাহলে এফেক্টও জানলাম, তাহলে ফার্স্টে জানলাম যে হার্ডনেস অফ ওয়াটার কি, সেকেন্ড জানলাম হচ্ছে গিয়া টাইপস অফ হার্ডনেস কি, টেম্পোরারি হার্ডনেস কিভাবে রিমুভ হয়, পার্মানেন্ট হার্ডনেস কি এবং কিভাবে রিমুভ করা যায়, এরপরে হচ্ছে গিয়া হার্ডনেসের এফেক্ট। আচ্ছা, আরেকটা ব্যাপার জানতে হবে, আরেকটা ব্যাপার না জানলেই না, তা হচ্ছে একসেপ্টেবল ভ্যালু বা একসেপ্টেবল ভ্যালু, এটা জানাটাও খুব এসেনশিয়াল একটা ব্যাপার। তোমরা জেনে থাকবা যে ক্যালসিয়ামের একসেপ্টেবল ভ্যালু হচ্ছে 150 ppm। ক্যালসিয়ামের একসেপ্টেবল ভ্যালু হচ্ছে 150 ppm, আর ম্যাগনেসিয়ামের একসেপ্টেবল ভ্যালু হচ্ছে 100 ppm। তাহলে ক্যালসিয়াম প্রেজেন্ট থাকতে পারবে 150 ppm পর্যন্ত, আর ম্যাগনেসিয়াম থাকতে পারবে 100 ppm পর্যন্ত। তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, রিমেম্বার। তাহলে এই হচ্ছে ওভারঅল হার্ডনেস অফ ওয়াটার, এন্ড আই বিলিভ যে হার্ডনেস অফ ওয়াটারে যতটুকু একেবারেই মানে না হলেই না রিকোয়ারমেন্ট, তা আমি মেনশন করতে পারছি। তাহলে উই কুড ফিনিশ হার্ডনেস। আচ্ছা, এরপরে আসো যেটা, সেটা হচ্ছে পিএইচ। দেখো পিএইচ নিয়ে এখানে এত বেশি কথা হবে না, পিএইচ কিভাবে ক্যালকুলেশন এক্সেট্রা এক্সেট্রা এসব নিয়ে কথা হবে না। এখানে জাস্ট যে পিউরিটি ক্রাইটেরিয়া অফ ওয়াটার হচ্ছে একটা ক্রাইটেরিয়া কি? পিএইচ অফ ওয়াটার, অর্থাৎ ওয়াটারের পিএইচ এর ব্যালেন্স থাকতে হয়।
ওয়াটারের পিএইচ এর একটা অ্যাকসেপ্টেবল ভ্যালু আছে, যেটা ইউজেবল হবে বা ওয়াটারটা সেফ হবে বা ওয়াটারটাকে আমরা ইউজ করতে পারবো। তো তার জন্য একটা অ্যাকসেপ্টেবল পিএইচ হবে। আর সেই পিএইচ এর ভ্যালু হচ্ছে, অ্যাকসেপ্টেবল পিএইচ এর ভ্যালু হলো 6.5 থেকে 8.5, 6.5 থেকে 8.5। তাহলে পিএইচ এর ভ্যালু শুধু জেনে রাখো যে সারফেস ওয়াটারের জন্য পিএইচ এর অ্যাকসেপ্টেবল ভ্যালু কত, 6.5 থেকে 8.5, 6.5 থেকে 8.5, এইটাই। এখন কোশ্চেন হলো যে এইটা এগুলো কে ফিক্স করে দেয়? তোমরা জানো যে এইটা ফিক্স করে দেয় হলো WHO, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই প্যারামিটার গুলো ফিক্স করে দেয় হচ্ছে WHO। তাহলে পিএইচ এর ভ্যালু হচ্ছে WHO রিকমেন্ডেশনে কত, 6.5 থেকে 8.5। অর্থাৎ এই পিএইচ এর মধ্যে হলে সেই ওয়াটার আমরা ইউজ করতে পারবো, সেই ওয়াটারটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, সেই ওয়াটারটা হচ্ছে যে তোমার ম্যানকাইন্ড কিংবা মানে যত রকম লিভিং কাইন্ড আছে তাদের জন্য এটা কি তোমার অ্যাকসেপ্টেবল। এর বেশি আর কিছু এই এন্ডে জানা দরকার নাই। তাহলে আমাদের পিএইচ এর পার্টের ইনফরমেশন নেওয়া শেষ। ওকে, এরপরে হচ্ছে কি ডিজলভ অক্সিজেন। ডিজলভ অক্সিজেন তোমরা জেনে রাখো, ডিজলভ অক্সিজেনকে বলা হয় শর্ট ফর্মে ডিও। ডিজলভ অক্সিজেন মানে ডিও, ডিজলভ অক্সিজেন মানে হচ্ছে ডিও, ডিও, ডিজলভ অক্সিজেন অর্থাৎ ডিও। রিমেম্বার ডিওটা কি? ডিও হচ্ছে গিয়ে ডিজলভ অক্সিজেন, তার মানে হচ্ছে যে পানিতে। এখানে আসলে কোন ওয়াটারকে বোঝাচ্ছে? সারফেস ওয়াটার। আচ্ছা, সারফেস ওয়াটার বলতে আমরা মিন করতেছি কি? সারফেস ওয়াটার বলতে এখানে মিন করা হচ্ছে কোন ওয়াটারটাকে? সারফেস ওয়াটার তো তোমার হচ্ছে টু টাইপ। একটা টাইপ হচ্ছে গিয়া তোমার যেটাকে বলা হয় সুইট ওয়াটার, আর একটা হলো হার্ড ওয়াটার। তো যেটা সারফেস ওয়াটার, সুইট ওয়াটার, যেটা রিভার ক্যানেল থেকে পাওয়া যায়, সেই ওয়াটারের কথা আমরা বলতেছি। ওই ওয়াটার যেটা মাত্র 2.5%, যেটা মাত্রই 2.5%, ওই ওয়াটারের কথা বলতেছি। ঠিক আছে? তো রিভার ক্যানেল বা যেসব ওয়াটার আছে, ডিফারেন্ট সোর্স অফ ওয়াটার আছে, সেই ওয়াটারের মধ্যে কি থাকে? ডিও থাকে। অর্থাৎ একটা পার্টিকুলার অ্যামাউন্ট, একটা অ্যাকসেপ্টেবল অ্যামাউন্ট অফ অক্সিজেন ওর ভিতরে কি থাকে? ডিজলভ থাকে। কারণ পানির নিচে যদি অক্সিজেন না থাকে, তাহলে যে অ্যাকোয়াটিক মানে তোমার অর্গানিজম আছে অ্যাকোয়াটিক, অর্থাৎ যারা পানির নিচে বাস করে, পানির নিচে যারা লিভ করে, তো তারা কিভাবে বাঁচবে? তারা কিভাবে ইনহেল করবে? তো তাদের ইনহেল করার জন্য অক্সিজেন ডিজলভ থাকে কিছুটা, সেটাকেই আমরা বলি হচ্ছে ডিও। আর এই ডিওর জায়গাতেও তোমরা শুধু মনে রাখবা যে অ্যাকসেপ্টেবল ভ্যালু কত। ডিও কি সিম্পলি হচ্ছে যে অক্সিজেনটা কি থাকে? ওয়াটারে ডিজলভ থাকে। যে অ্যামাউন্ট অফ অক্সিজেন ওয়াটারে ডিজলভ থাকে সেই অক্সিজেনটাকেই বলা হচ্ছে যে ডিও। অক্সিজেন বলতে এই না যে ওয়াটারের অক্সিজেন, নেভার থিংক ওয়াটারে অক্সিজেন আছে সেই অক্সিজেন কি মিন করা হচ্ছে না। এখানে ওয়াটারের মধ্যে ডাইরেক্ট অক্সিজেন ডিজলভ থাকে, গ্যাসিয়াস অক্সিজেন ডিজলভ থাকে, O2 ডিজলভ থাকে। আমরা সেই O2 এর অ্যামাউন্টের কথা বলতেছি। তাহলে সেটার অ্যাকসেপ্টেবল ভ্যালু হচ্ছে, অর্থাৎ ডিজলভ অক্সিজেন বা ডিও, তা হচ্ছে অ্যাকসেপ্টেবল হলো 6 ppm। 6 ppm। তো এই জায়গাতে তোমাদেরকে একটু বলি যে এইসব অ্যাকসেপ্টেবল ভ্যালুস গুলা বেশ কিছু ভ্যারি করে, রাইটার থেকে রাইটারে গেলে ভ্যারি করে, এগুলো একটু ভ্যারি করে। তারপর আমি চেষ্টা করতেছি যে মোর অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা দেওয়ার জন্য। তাহলে ডিজলভ অক্সিজেন 6 ppm হচ্ছে তোমার সেই 6 ppm থাকতে হয় মিনিমাম, বা 6 ppm। তো এটা হচ্ছে ডিও। ডিও নিয়ে আর জানবার তেমন খুব বেশি প্রয়োজন পড়বে না। এরপরে হলো বিওডি। বিওডি তোমরা জানো যে এটাকে বলা হয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, ইভেন এটাকে বায়োকেমিক্যাল
অক্সিজেন ডিমান্ড বলা হয়ে থাকে। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডই তোমরা বেশিরভাগ শুনবা, যেটাকে বলা হয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কিন্তু এর বাইরে এটাকে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডও বলা যায়। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো হোয়াট ইজ বিওডি বলতে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে আসলে এটা বেটার হবে না, এটা ভালো হবে না, মনে হবে যেন এটা তোমাকে জাস্ট ফুল ফর্ম কি সেটা জানতে চাইছি, এমন তো আর না, তাই না? বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড তা না। তো বিওডি ডেফিনেশন চাইলে হয়তো এইভাবে বলতে পারো, এভাবে বলতে পারো, দা অ্যামাউন্ট অফ অক্সিজেন, দেখো দা অ্যামাউন্ট অফ অক্সিজেন, এটাও একটা অ্যামাউন্ট অফ অক্সিজেন, এই যে এটাও একটা অ্যামাউন্ট অফ অক্সিজেন, দা অ্যামাউন্ট অফ অক্সিজেন that decomposed to oxidize biodegradable লিখে ব্র্যাকেটে লিখবা অর্গানিক, যে যেটা বুঝো না, বায়োডিগ্রেডেবল বা অর্গানিক সাবস্টেন্স ইন ওয়াটার, in water is called BOD। প্লিজ এইভাবে লেখো, খুবই খারাপ লাগে যে বিওডি বললে একটা স্টুডেন্ট অ্যান্সার করে দিয়ে আসে যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। the amount of oxygen that decompose, the amount of oxygen that decompose, that finish, that destroy, that decay, the amount of oxygen that consumes, কি করতে, টু অক্সিডাইজ বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স মানে অর্গানিক সাবস্টেন্স ইন ওয়াটার ইজ কল্ড বিওডি। প্লিজ এইভাবে বলো, এইটা হচ্ছে দা ডেফিনিশন অফ বিওডি, এইটা হচ্ছে ডেফিনিশন অফ বিওডি। তার মানে বিওডি মানে হলো অর্গানিক প্লাস অক্সিজেন, তার থেকে কি হবে প্রোডাক্ট, এই যে অর্গানিক প্লাস অক্সিজেন তার থেকে প্রোডাক্ট। অর্গানিক সাবস্টেন্সকে অক্সিডাইজ করার জন্য, অর্গানিক সাবস্টেন্সকে অক্সিডাইজ করার জন্য কত অক্সিজেন চলে যায়, ইউজ হয়ে যায়, ইউজ আপ, সেটাই হলো গিয়া বিওডি, ওইটাই হচ্ছে কি বিওডি, রিমেম্বার। এন্ড আরেকটা ইনফরমেশন মনে রাখবা যে বিওডি কত, বিওডি টেস্ট করার জন্য, বিওডি টেস্ট করার জন্য, বিওডি মানে হলো ইনিশিয়াল ডিও মাইনাস ফাইনাল ডিও, তাই না? ইনিশিয়াল ডিও মাইনাস ফাইনাল ডিও, বিওডি ইজ ইকুয়াল টু হচ্ছে কি ইনিশিয়াল ডিও মাইনাস ফাইনাল ডিও। অর্থাৎ এটা টেস্ট করার জন্য ওয়াটার স্যাম্পল নেওয়া হয়, ওয়াটারের স্যাম্পল নেওয়া হয়, সেই স্যাম্পল নিয়ে তার প্রথমে ডিও কত আছে সেটা দেখা হয়, কত ডিও আছে সেটা দেখা হয়, এবং একটা সার্টেন টাইম পর আবার ডিও কত সেটা দেখা হয়। এই দুইটা ডিওর যে ডিফারেন্স সেটাকেই বলা হচ্ছে বিওডি। আর এইটা তাহলে কতক্ষণ রাখা হয় মনে রাখবা, এটা 25 ডিগ্রি সেলসিয়াসে 3 দিন রাখা হয়, 3 ডেজ। 25 ডিগ্রি সেলসিয়াসে 3 ডেজ রেখে দেওয়া হয় ওয়াটারটাকে, 25 ডিগ্রি সেলসিয়াসে 3 ডেজ রেখে দেওয়া হয় ওয়াটারটাকে। এন্ড এটা যখন রাখা হয় তখন এটাকে ডার্কে রাখা হয়, অন্ধকারে রেখে দেওয়া হয় 25 ডিগ্রি সেলসিয়াসে 3 ডেজে। এটাও অনেক সময় তোমাদের কাছে এমসিকিউ আমরা দিতে পারি। আচ্ছা, বিওডি নিয়ে জেনে রাখবা যে একসেপ্টেবল, বিওডি একসেপ্টেবল কত, তা হচ্ছে 2 থেকে 4 ppm। 2 থেকে 4 ppm হচ্ছে একসেপ্টেবল, বিওডি এর একসেপ্টেবল হচ্ছে কি 2 থেকে 4 ppm, 2 থেকে 4 ppm হচ্ছে কি একসেপ্টেবল বিওডি। আরেকটা জিনিস মনে রাখো, অ্যাবভ 10 ppm, অ্যাবভ 10 ppm হইলে ওয়াটারকে ধরা হবে হাইলি পলিউটেড, হাইলি পলিউটেড, রিমেম্বার।
তাইলে এই জায়গাটুকু বিওডির জন্য দিলাম তোমাদের, এই জায়গাটা দিলাম বিওডির জন্য। ইউ ক্যান সে হোয়াট ইজ বিওডি, এন্ড তোমার বিওডি কনসেপ্ট থাকতে হবে। এন্ড বিওডি কিভাবে টেস্ট করা হয় সেটা, বিওডি এর acceptable ভ্যালু কত, এন্ড এট দ্য সেম টাইম জানলা যে 10 ppm ওভার যদি হয় তাহলে সেই ওয়াটারটাকে বলা হয় হাইলি পলিউটেড অথবা বলা হয় ওভার পলিউটেড। তাহলে এই হচ্ছে বিওডি, এটা হচ্ছে বিওডি। রিমেম্বার, বিওডি নিয়ে মিনিমাম তোমার জানার জায়গাটা এটা, মিনিমাম বিওডি। আচ্ছা, এরপরে দেখো আসতে থেকে সিওডি। সিওডি তো হলো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে সিওডি কে আমরা ধরবো যে এটা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড সিওডি, সিম্পল ডেফিনেশন। এবারও একই কথা, দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন, দেখো একই কথা, দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন দ্যাট ডিকম্পোজ হবে। কেন হবে? টু অক্সিডাইজ করার জন্য। অক্সিডাইজ বোথ, এই যে বোথ বায়োডিগ্রেডেবল এন্ড বায়োডিগ্রেডেবল লিখে অর্গানিক লেখো ব্র্যাকেটে, অর্গানিক মেনশন করে রাখো ব্র্যাকেটে, এন্ড নন বায়োডিগ্রেডেবল এবং ব্র্যাকেটে লিখে রাখো ইনঅর্গানিক সাবস্টেন্সেস ইজ কল্ড সিওডি। প্লিজ তোমরা ফিউচারে বিওডি সিওডি ডেফিনেশন আসলে এগুলো মেনশন করো, যে হোয়াট ইজ বিওডি, হোয়াট ইজ সিওডি, এগুলো দিবেই তো, দিলে পরে এভাবে ডেফিনেশন দিও বেটার। তাহলে হোয়াট ইজ সিওডি, এটা হচ্ছে সিওডি। তার মানে সিওডি কি অর্গানিক প্লাস ইনঅর্গানিক প্লাস অক্সিজেন তারপরে প্রোডাক্ট। তাহলে এটা হচ্ছে সিওডি। এন্ড একটা এনবি দিলাম স্পেশাল নোট, তা হচ্ছে সিওডি ইজ হায়ার দেন বিওডি। রিমেম্বার, সিওডি ইজ হায়ার দেন বিওডি, এন্ড সামটাইম এই কোশ্চেনটা জিজ্ঞাসাও করে যে হোয়াই সিওডি ইজ হায়ার দেন বিওডি, and it is very helpful for you this type of definition. আমি যেভাবে বিওডি ডিফাইন করেছি, আমি যেভাবে সিওডি কেও ডিফাইন করলাম, মজার ব্যাপার হলো এই দুটো ডেফিনেশন লেখলে পরেই কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যায়, যে কেন বলা হচ্ছে যে সিওডি ইজ হায়ার দেন বিওডি, কেন বলা হচ্ছে যে সিওডি ইজ হায়ার দেন বিওডি। এটা তো আমার ডেফিনেশন থেকেই চলে আসছে, ডেফিনেশন থেকেই তো বুঝে গেছি আমি ব্যাপারটা। কারণ বিওডি হচ্ছে অনলি অর্গানিক, আর এটা হচ্ছে অর্গানিক প্লাস ইনঅর্গানিক। এখন তোমাদের মধ্যে একটা থিঙ্কিং আসতেও পারে যে তাহলে বিওডি বের করার কি দরকার, সিওডি বের করলেই তো হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি বিওডি ডিটারমিন করলা, আবার সিওডি ডিটারমিন করলা, তাইলে যে জিনিসটা হবে যে তুমি মনে করো বিওডি এর ভ্যালু আর সিওডি এর ভ্যালু পাশাপাশি রাখলে পরে বিওডি সিওডির যে ডিফারেন্স, বিওডি আর সিওডির যে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্স কি বেশি না কম সেটাও কিন্তু তোমার একটা ব্যাপার, সেটাও তোমার জন্য একটা ইনফরমেশন যে বিওডি সিওডি ডিফারেন্স কেমন। বিওডি সিওডি ডিফারেন্স যদি কম হয় তাহলে বুঝতে পারবো যে পলিউশনটা হচ্ছে অর্গানিকের জন্য, আর বিওডি সিওডি ডিফারেন্স যত বাড়বে তত আমরা মনে করবো যে ইনঅর্গানিকের পলিউশন বাড়তেছে। তাহলে আমরা দেখবো যে ইনঅর্গানিকের পলিউশন কেন বাড়তেছে। তা এই জন্য বোথ বিওডি সিওডি আর ইম্পর্টেন্ট।
তাইলে এটা হচ্ছে আমাদের সিওডি নিয়ে জানবার কথা ছিল। আচ্ছা, এরপরে পিউরিটি ক্রাইটেরিয়া আর একটা জিনিস আছে, সেটা টিডিএস। টিডিএস মনে রাখবা, টিডিএস হচ্ছে টোটাল ডিজলভ সলিড, একেবারে এইভাবে আছে, টোটাল ডিজলভ সলিড টিডিএস। টিডিএস হচ্ছে টোটাল ডিজলভ সলিড, টিডিএস টোটাল ডিজলভ সলিড। এটা কি টোটাল লেখছেন না টোটাল লেখছেন? ও সরি, টোটাল লিখবো। টোটাল ডিজলভ সলিড, এটা হচ্ছে টিডিএস। 2016 এ একটা সেটের এতে আসছে হোয়াট ইজ টিডিএস। তো কোনো কিছু একেবারেই ইগনোর করার মতো না। এসো, যে টোটাল ডিজলভ সলিড হচ্ছে কি টিডিএস, ওকে ফাইন। ব্যাপারটা কি, টিডিএস কি তাহলে? দেখো, হার্ডনেস অফ ওয়াটার দিয়ে তুমি হার্ডনেস জানতেছো, হার্ডনেস জানা হলো, পিএইচ জানা দরকার, পিএইচ জানা হইলো, ডিজলভ অক্সিজেন, বিওডি, সিওডি সব জানা দরকার ছিল, জানছো। কিন্তু এর বাইরে কি ওয়াটারে আর কিছু থাকে না? এর বাইরেও তো ওয়াটারে অনেক 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 মাইনিউট পার্টিকেল থাকে, ট্রেস এলিমেন্ট বলে যাদেরকে, ট্রেস এলিমেন্ট। এখন এত এত ট্রেস এলিমেন্ট থাকে যে এদেরকে আবার আলাদা 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 করে যদি আমরা প্যারামিটার বানাই, তাইলে এরকম প্যারামিটার কতগুলো হয়ে যাবে, একটা বিশাল টেকনিক হয়ে যাবে তখন। তো এই জন্য কি করা হয়েছে, এগুলো মেইনলি ধরে এদেরকে বের করার পর আর যা কিছু রইল তাদেরকে শুধু টিডিএস এর আন্ডারে নিয়ে আসা হচ্ছে, আর বাকি যা আছে সব জিনিসকেই টিডিএস এর আন্ডারে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ টোটাল ডিজলভ সলিড। তাইলে এটা হচ্ছে যে টোটাল ডিজলভ সলিড মানে তাহলে কি বুঝবো, যে দ্য টোটাল অ্যামাউন্ট অফ অর্গানিক and inorganic substance in water, ওয়াটারে কত মানে আর যা আছে, আর যা আছে এদের বাইরে, তার মধ্যে অর্গানিকও থাকতে পারে, ইনঅর্গানিকও থাকতে পারে। the total amount of organic and inorganic substance in water is called TDS, ওইটাই হচ্ছে TDS। and WHO স্ট্যান্ডার্ডে এটার acceptable ভ্যালু হলো 500 ppm, 500 ppm ম্যাক্সিমাম, ম্যাক্স 500 ppm ম্যাক্সিমাম। বাকি যত কিছু আছে টিডিএস, যাদেরকে টিডিএস এর আন্ডারে, তা হচ্ছে 500 ppm ম্যাক্সিমাম। তাহলে এইটাই হচ্ছে আমাদের পিউরিটি ক্রাইটেরিয়া অফ ওয়াটার, পিউরিটি ক্রাইটেরিয়া অফ ওয়াটার। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে আর্সেনিক পলিউশনে। আর্সেনিক পলিউশন, তোমরা এটা নিয়ে একটু জানো, আর্সেনিক পলিউশন। আর্সেনিক পলিউশনের একটা হলো সোর্স, তোমরা জানো যে আর্সেনিক পলিউশনের একটা মেইন সোর্স হচ্ছে টিউব অয়েল। আর্সেনিক পলিউশনের একটা মেইন সোর্সই হচ্ছে গিয়ে টিউব অয়েল, বা এটা হলো আন্ডার গ্রাউন্ড ওয়াটার, আন্ডারগ্রাউন্ড ওয়াটার। আর্সেনিকের সোর্সই হচ্ছে টিউবওয়েল ওয়াটার, আন্ডারগ্রাউন্ড ওয়াটার। টিউবওয়েল দিয়ে যে ওয়াটার আমরা পুল করি, ওয়াটার যে আমরা এলিভেট করি, সেটাই হচ্ছে গিয়া মেইন সোর্স অফ আর্সেনিক, আন্ডারগ্রাউন্ড ওয়াটার। তো আন্ডারগ্রাউন্ড ওয়াটার থেকে কিভাবে আর্সেনিক ইনকর্পোরেট করে, আন্ডারগ্রাউন্ড ওয়াটারে কিভাবে, ধরো এটা হলো গিয়া লেয়ার অফ সয়েল, এটা হচ্ছে লেয়ার অফ সয়েল, তোমরা জানো
এটা হচ্ছে লেয়ার অফ সয়েল, এন্ড লেয়ার অফ সয়েলের নিচেই কি থাকে, একটা লেয়ার থাকে ওয়াটার লেয়ার, এটা হচ্ছে ওয়াটার লেয়ার, লেয়ার অফ সয়েল ওয়াটার লেয়ার, লেয়ার অফ সয়েল ওয়াটার লেয়ার। এন্ড তোমরা জানো যে টিউবওয়েলের একটা পাইপ কি করা হয়, এই যে টিউবওয়েলের পাইপটাকে এই মানে যে সয়েলের লেয়ার, সেই লেয়ারটাকে পাস করে তারপরে ওয়াটারের লেয়ারের কন্ট্যাক্টে আনা হয় এবং সেখান থেকে ওয়াটারটাকে এলিভেট করে। ফাইন, এখন যখনই এর এক্সেসিভ ইউজ হবে, এক্সেস ইউজ হয় যখন, এক্সেস অনেক বেশি পানি আমরা ইউজ করি, তখন আস্তে আস্তে এই ওয়াটারের লেভেলটা কিছুটা নেমে যায়, ওয়াটারের লেভেলটা কিছুটা নেমে যায়, এই জায়গাটা তখন ফাঁকা হয়ে যায়, এই জায়গাটা তখন ফাঁকা হয়ে যায়, ওয়াটারের লেভেল নেমে যাওয়ার কারণে এই জায়গাটা ফাঁকা হয়ে যায়। এই ফাঁকাটা জায়গায় কি হয় তখন, এই জায়গাটা ফাঁকা হওয়ার কারণে তখন এই সয়েলের যে লেয়ার, যেটাকে বলা হয় রক, রক, এই রক কি হয়ে যায়, ভেঙে যায়, এই রককে ফাটল ধরে, ব্রেক করে, ভেঙে যায়। যখন এই জায়গাগুলো ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে তখন কি হয়, এই রকের যে ফাঁকে 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 এই গ্যাপে গ্যাপে কি হয়ে যায়, বাতাস ঢুকে যায়, এয়ার ঢুকে যায়, এয়ার, এয়ার ঢুকে যাওয়ার কারণে এয়ার কি করে তখন, যে আর্সেনিক থাকে মিনারেল হিসেবে, আর্সেনিক, আর্সেনিক মিনারেল থাকে, যে আর্সেনিককে অক্সিজেন তখন কি করে দেয়, অক্সিডাইজ করে আর্সেনিক অক্সাইড বানিয়ে দেয়, কি করে দেয়, আর্সেনিক অক্সাইড হয়ে যায়। তার মানে আর্সেনিকটাকে অক্সিজেন কি করে দেয়, অক্সিডাইজ করে দেয়, আর অক্সিডাইজ করে সেটা হয়ে যায় আর্সেনিক অক্সাইড। যখন সেটা আর্সেনিক অক্সাইড হয়ে যায় তখন এটা পানিতে মিশে যায়, তখন এটা পানির সাথে মিশে যায় আর্সেনিক অক্সাইড হিসেবে, এবং পরবর্তীতে আর্সেনিক অক্সাইড হিসেবে এখানে উঠে আসে টিউবওয়েলের সাথে সাথে, টিউবওয়েলের যে ওয়াটার, সেই ওয়াটার, কারণ এটা ওয়াটারে ডিজলভ হয়ে যায় আর্সেনিক অক্সাইড, আর্সেনিক অক্সাইড যখন ডিজলভ হয় তখন এটা পানির সাথে উপরে উঠে আসে, এন্ড এইভাবেই টিউবওয়েলের মাধ্যমে আর্সেনিকটা চলে আসে, এন্ড আমরা সেই পানি যদি ড্রিঙ্ক করি আমাদের বডিতেও আর্সেনিক চলে আসে, এইভাবে আর্সেনিকটা আসলে আমাদের বডিতে আসে। এটা একটা জানার ব্যাপার। আচ্ছা, জানার ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে যে আর্সেনিকের মেইনলি আর্সেনিক সি প্লাস আয়ন যেটা, ওইটা টক্সিক, আর্সেনিকের যে সি প্লাস আয়ন এটা হচ্ছে টক্সিক, আর্সেনিকের যে সি প্লাস আয়ন এটা কি করে, এটা টক্সিক। আর্সেনিক সি প্লাস আয়ন যেটা, সে এনজাইমকে ইনঅ্যাক্টিভ করে দেয়, এনজাইমকে ইনঅ্যাক্টিভ করে দেয়। আর্সেনিক এনজাইমের সাথে অ্যাড হয়, এনজাইম এর সাথে অ্যাড হয়, অ্যাড হয়ে এনজাইমকে ইনঅ্যাক্টিভ করে দেয়। আর্সেনিকের যে ডিজিজ, আর্সেনিকের যে ডিজিজ, সেই ডিজিজের মধ্যে একটা ডিজিজ মেনশন করা যায় বা খুব ইম্পর্টেন্ট মেনশনেবল, সেটা হচ্ছে বলা হয় ব্ল্যাক ফুড ডিজিজ। মনে রাখবা, ব্ল্যাক ফুড ডিজিজ বলে, ব্ল্যাক ফুড ডিজিজ, ব্ল্যাক ফুড ডিজিজ, অর্থাৎ হাতে পায়ের তালুতে তোমরা জানো যে কালো কালো দাগ হয়ে যায়, ছোট ছোট দাগ হয়ে যায়, রেডিশ দাগ হয়ে যায়, সেইগুলোকে বলা হয় হচ্ছে আর্সেনিক, মানে ওই ডিজিজটাকে বলা হয় ব্ল্যাক ফুড ডিজিজ, অথবা ওটাকে আরেকটা নাম বলে, তা হচ্ছে আর্সেনিকোসিস, 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 ডিজিজটার নাম হচ্ছে আর্সেনিকোসিস। তাহলে আর্সেনিকোসিস বা ব্ল্যাক ফুড ডিজিজের কারণ হচ্ছে আর্সেনিক, আর্সেনিকের স্পেশালি আর্সেনিক সি প্লাস আয়ন, কারণ আর্সেনিক সি প্লাস আয়নই এনজাইমকে ইনঅ্যাক্টিভ করে দেয়। আচ্ছা, এইবার আসো একটা খুব কনফিউজিং জায়গা, তাহলে আর্সেনিকের একসেপ্টেবল ভ্যালু, আর্সেনিকের একসেপ্টেবল ভ্যালু দেখো তোমরা, সেটা হলো WHO রিকমেন্ডেশনে আর্সেনিকের ভ্যালু 0.01 মিলিগ্রাম পার লিটার, এইটাও কোথাও কোথাও কারেক্ট। আর্সেনিকের ভ্যালু 0.05 মিলিগ্রাম পার লিটার, এটাও কারেক্ট ধরা হয়। আর্সেনিকের ভ্যালু, আচ্ছা এটা ঠিক দেই, আর্সেনিকের ভ্যালু 0.05 মিলিগ্রাম পার লিটার,
তিনটা ভ্যালুই তোমরা দেখবা যে তোমাদের জানা হয়। তো কখন কোনটা ঠিক মনে হবে? আর্সেনিক 0.01 কারেক্ট হবে, এটাকে বলা হয় একসেপ্টেবল ওয়ার্ল্ড ওয়াইড। একসেপ্টেবল ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে যেটা 0.01 মনে রাখবা ওইটা হচ্ছে একসেপ্টেবল ওয়ার্ল্ড ওয়াইড। একসেপ্টেবল ওয়ার্ল্ড ওয়াইড। আর যেটা 0.03 দেখবা ওইটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ল্ড ওয়াইড। একসেপ্টেবল মানে যেটা ওয়ার্ল্ড ওয়াইড আমরা একসেপ্ট করব। একটা হচ্ছে 0.03 মিলিগ্রাম পার লিটার, এটা হচ্ছে ম্যাক্সিমাম। এটা হচ্ছে ম্যাক্সিমাম, থাকতে পারে, থাকার চান্স, সেটা হচ্ছে গিয়া 0.03। আর আরেকটা ভ্যালু কারেক্ট ধরবা 0.05। সামটাইমস 0.05 অপশনটাকেও কারেক্ট ধরবা। 0.05 অপশন কখন কারেক্ট ধরবা? যখন এটা একসেপ্টেবল ইন বাংলাদেশ। যদি অপশন থাকে যে একসেপ্টেবল ফর বাংলাদেশ, তাহলে 0.05 আনসার। তার মানে এটা বেশ একটা ঝামেলা তৈরি করে। আর্সেনিকের আচ্ছা, 0.01 আমাদের দেশের এত বেশি কেন? মানে আমাদের একটু টলারেন্স বেশি। তাহলে আর্সেনিকের 0.01 ও কারেক্ট ধরবা, 0.01 না থাকলে 0.03 কারেক্ট ধরবা। আমি এইটাকে সাজেস্ট করতেছি তোমাদের, কারণ এই দুইটা খুবই ঝামেলা করে। এই দুইটা খুবই ঝামেলা করে, 0.01, 0.03। 0.05টা বোঝা যাবে যদি বাংলাদেশের কনটেক্সটে বলে, তাহলে 0.05। আর যদি ওয়ার্ল্ডের কনটেক্সটে বলে, হুয়ের কনসেপ্টে বলে, কনটেক্সটে বলে, তাহলে এটা 0.01 ও কারেক্ট দেওয়া থাকে, 0.03 ও কারেক্ট দেওয়া থাকে। এটা খুবই ঝামেলা, কোশ্চেনটা ল্যাঙ্গুয়েজ দেখে অনেক সময় বুঝতে হয়। তাইলে আর্সেনিক নিয়ে কথাবার্তা এই যে আর্সেনিক পলিউশন কি, তার জন্য কোন আয়ন কি কিভাবে কি করে, কি ডিজিজ হয়, অ্যাকসেপ্টেবল ভ্যালু কত, এইসব নিয়ে মোটামুটি আর্সেনিকে জানা। এই জিনিসগুলোই আমাদের আসলে আর্সেনিকের জন্য জানলে মোটামুটি চলবে আর কি। আচ্ছা, আর্সেনিকের পলিউশন নিয়ে আমাদের জানা হলো। এরপরে হচ্ছে তোমাদের হেভি মেটাল। হেভি মেটাল ইন ফুড চেইন। হেভি মেটালস ইন ফুড চেইন তোমরা একটু জেনে রাখো যে কোনগুলোকে মনে করা হয় যে হেভি মেটাল ইন ফুড চেইন। ওয়ান অপশন হলো ক্যাডমিয়াম, ওয়ান অপশন হলো ক্রোমিয়াম, ওয়ান অপশন হলো মার্কারি, আরেকটা অপশন নেওয়া হয় লেড। তাহলে ফুড চেইনে হেভি মেটাল বলতে বুঝায় ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, মার্কারি আর লেডকে। ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, মার্কারি, লেড এগুলোকে মনে করা হয় হেভি মেটাল ইন ফুড চেইন। তো তোমরা এই হেভি মেটাল ইন ফুড চেইনের স্টাডিতে গেলে যেটা জানতে চেষ্টা করবা তা হলো সোর্সেস, আর একটা হলো হেলথ এফেক্ট। ঠিক আছে, দুইটা জিনিস জানতে হবে, তা হচ্ছে সোর্স কি এন্ড হেলথের এফেক্ট কি। ক্যাডমিয়ামের সোর্স কি, হেলথ এফেক্ট কি। ক্রোমিয়াম সোর্স কি, হেলথ এফেক্ট কি। মার্কারি সোর্স, হেলথ এফেক্ট। লেডের সোর্স, হেলথ এফেক্ট। যেমন আমি একটা সোর্স খুব মেনশন করতে যাচ্ছি, তাহলে ক্রোমিয়ামের সোর্স। ক্রোমিয়ামের সোর্স হচ্ছে টেনারি, টেনারি ওয়েস্টেজ। ঠিক আছে, তো এরকম না ক্যাডমিয়ামেরও আছে, ক্রোমিয়ামের আছে, মার্কারির আছে, লেডের আছে। যেমন ক্রোমিয়ামের কথা মেনশন করলাম যে ক্রোমিয়ামের সোর্স হচ্ছে টেনারি ওয়েস্ট, এটা হচ্ছে তোমার ক্রোমিয়ামের সোর্স। আর লেডের যেমন একটা সোর্সের কথা বলা হয়ে থাকে, যেমন লেডের একটা সোর্সের নাম আছে TEL। TEL মানে টেট্রা ইথাইল লেড, টেট্রা ইথাইল লেড, যেটা পেট্রোলিয়ামে ইউজ করা হয় বা হতো এক সময়। TEL। তো এরকমই তোমাদের সোর্সের জায়গাটা জানতে হবে।
আর জানতে হবে এদের হেলথ এফেক্ট, ক্যাডমিয়াম ক্রোমিয়াম মার্কারি হেলথ এফেক্ট কি। যেমন ক্যাডমিয়াম নিয়ে একটা মেনশন করতে যাচ্ছি আমি, যেমন ক্যাডমিয়ামের নিয়ে একটা মেনশন করতে যাচ্ছি। একটা ডিজিজের নাম আছে ইতাই ইতাই ডিজিজ। একটা ডিজিজের নাম আছে ইতাই ইতাই ডিজিজ, জাপানে যেটার খুব তোমার ইয়ে দেখা গেছিল প্যান্ডামিক। তো সে হচ্ছে ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম হলো গিয়া ইতাই ইতাই ডিজিজ। এরকম ডিজিজ আছে যেগুলো ক্যাডমিয়ামের ডিজিজ, ক্রোমিয়ামের জন্য, মার্কারির জন্য, লেডের জন্য, সেগুলো তোমাদেরকে নোট ডাউন করতে হবে, মানে নোট তৈরি করা লাগবে, এটা একটা ব্যাপার। তো দ্যাট এইগুলোকে আমরা মনে করবো যে ফুড চেইনের হেভি মেটাল। আমাদের অ্যাটলিস্ট আইডিয়া হলো নাকি যে এই লাস্টের যে টপিক গুলা সেগুলোতে কি কি ব্যাপার আছে। আমরা তো এতটুকু অন্তত তোমাকে আজকে জেনে গেলাম, নিজেদের একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে তাতে। এন্ড সবশেষ হচ্ছে টাইপস অফ সলিউশন। দেখো যে টাইপস অফ সলিউশন, টাইপস অফ সলিউশন নিয়ে একটা জায়গা আছে, ছোট একটা জায়গা আছে, সেটা একটু শেয়ার করতে যাচ্ছি। যে টাইপস অফ সলিউশনকে বলা হয় বা ক্লাসিফিকেশন অফ সলিউশন বলে, ক্লাসিফিকেশন অফ সলিউশন বলে। তো এইটার ক্লাসিফিকেশনটা এমন, যেমন মনে করো সলিড সলিড, সলিড সলিড, এরকমও একটা এক্সাম্পল আছে যে সলিড সলিড মানে সলিউশনের, এইখানে সলিউশন বলতে বুঝাইছে কি জানো? সলিউশন বলতে বুঝাইছে যে সলিউট প্লাস সলিউশন, সলিউট প্লাস সলিউশন, সলভেন্ট। সলিউশন মানে আমরা বুঝি সলিউট এন্ড সলভেন্ট, সলিউট এন্ড সলভেন্ট। আর এই যে ক্লাসিফিকেশনটা করা হয়েছে সলিউশনে, এই যে ক্লাসিফিকেশনটা সলিউশনে করা হয়েছে, এখানে মনে করা হইতেছে যে সলিউট, সলিউট যেটা সেটা সলিড হইতে পারে, লিকুইড হইতে পারে, গ্যাসিয়াস হইতে পারে। আর যেটা সলভেন্ট, যেটা সলভেন্ট সেটাও তেমনি সলিড হইতে পারে, লিকুইড হইতে পারে, গ্যাস হইতে পারে। তার মানে সব ফেজের সাথে সব ফেজ একসাথে একটা মিক্সচার তৈরি করতে পারে। তাহলে সলিউট কাকে ধরবো আর সলভেন্ট কাকে ধরবো? এইটার হিসাব হচ্ছে যে যার অ্যামাউন্ট কম সে হচ্ছে সলিউট, আর যার অ্যামাউন্ট বেশি সে হবে সলভেন্ট। এইটা হচ্ছে কনসেপ্ট। যেমন সলিড সলিডের এক্সাম্পল আছে, সলিড সলিডের এক্সাম্পল হলো মেটাল অ্যালয়। তোমরা জানতো না মেটাল অ্যালয়, মেটাল অ্যালয়কেও বলা হয় যে এটা একটা সলিউশন, সলিউশন অফ সলিড সলিড এমন। আচ্ছা আরেকটা এক্সাম্পল দেই, তা হচ্ছে লিকুইড, লিকুইড ঠিক না, গ্যাস লিকুইড, গ্যাস লিকুইড, গ্যাস লিকুইডের এক্সাম্পল আছে। এটার এক্সাম্পল হলো কার্বনেটেড ওয়াটার। তোমরা জেনে থাকবা কার্বনেটেড ওয়াটার, কার্বনেটেড ওয়াটার, আমরা যে পেপসি কোকা কোলার কথা বলি এগুলো হচ্ছে কার্বনেটেড ওয়াটার, এগুলো কার্বনেটেড ওয়াটার, যেটা হচ্ছে গ্যাস লিকুইড সলিউশন, গ্যাস লিকুইড সলিউশন কার্বনেটেড ওয়াটার। আচ্ছা শেষ করবো একটা দিয়ে, সেটা হচ্ছে গ্যাস গ্যাস, গ্যাস গ্যাস, এরকম 7টা আসছে দেখবা। তো গ্যাস গ্যাস, গ্যাস গ্যাসের এক্সাম্পল হলো এয়ার। কারণ তোমরা জানো যে বাতাসে কি আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে। তাহলে এখানে কি কি আছে? গ্যাস, গ্যাস সলিউট, গ্যাসই সলভেন্ট, গ্যাসই সলিউট, গ্যাসই সলভেন্ট। তো সেই যে এটাকে বলা হয় গ্যাস গ্যাস, এয়ার হচ্ছে তার এক্সাম্পল। তো এইরকম ভাবে একটা ক্লাসিফিকেশন দিয়ে শেষ করা আছে চ্যাপ্টারটা, চ্যাপ্টারটাকে শেষ করা হয়েছে টাইপস অফ সলিউশন বা ক্লাসিফিকেশন অফ সলিউশন দিয়ে, এবং সেখানে 7টা ক্যাটাগরি আছে, আমি এখানে 3টা মেনশন করলাম বুঝানোর জন্য যে এইরকম হইতে পারে সলিউশন। তাহলে এইটাই হচ্ছে আসলে আমরা জানতে চাচ্ছিলাম যে টাইপস অফ সলিউশন। তাহলে আমরা আজকে জেনে গেলাম পিউরিটি অফ ক্রাইটেরিয়া অফ ওয়াটার, হার্ডনেস, পিএইচ, ডিও, বিওডি, সিওডি, টিডিএস, জানলাম আর্সেনিক পলিউশন, জানলাম হেভি মেটাল কারা এন্ড কি স্টাডি হবে তাদের নিয়ে, আর শেষ পর্যন্ত জানলাম যে টাইপস অফ সলিউশন। আমি মনে করি যে এইভাবে তোমাদের সাথে খুব সিলেক্টিভ আগে থেকেই আমার প্ল্যান করা ক্লাস এখন থেকে তোমাদেরকে দেওয়া হবে। তো ইনশাল্লাহ এই পর্যন্ত শেষ।